Welcome student, welcome to your favorite chemistry channel chemistry for youth এ আজকে আমরা পি ব্লক এলিমেন্টের নেক্সট অংশটা শুরু করছি। তোমরা সবাই মন দিয়ে শুনবে এবং নোট ডাউন করে নেবে। আমরা পি ব্লক এলিমেন্টটা পড়ছিলাম। পি ব্লক এলিমেন্টের বিভিন্ন বৈশিষ্ট্য, তার জেনারেল প্রপার্টিজ, তাদের ফিজিক্যাল প্রপার্টিজের বিভিন্ন জায়গাগুলো, সেগুলো অলরেডি আমরা অনেকটা দেখেছি। এবারে আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে এরা মানে এই যে নাইট্রোজেন বা ফসফরাস, এরা বিভিন্ন মৌলের সাথে কী কী যৌগ উৎপন্ন করে এবং সেই রিলেটেড কিছু প্রশ্ন। এবং আজকের জায়গাটা বলছি, এটা থেকে প্রচুরবার প্রশ্ন এসেছে এর আগে বিভিন্ন জায়গাতে, জয়েন্টে এসেছে, নিটে এসেছে এবং সঙ্গে তোমাদের বোর্ডেও তো প্রচুরবার এখান থেকে প্রশ্ন এসেছে। তো জায়গাটা ভালো করে বুঝবে। অনেক জায়গা মনে হবে স্যার গুলিয়ে যাচ্ছে, সেই জন্যই প্রত্যেকটা জায়গা ভালোভাবে মন দিয়ে ভালো করে শুনবে, না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম, প্রথমেই যেটা শুরু করছি, বা প্রথমেই আজকে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে হাইড্রোজেন এর সঙ্গে বিক্রিয়া। হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া তার মানে এই নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এরা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় কি করে কি না করে, সেই জিনিসগুলো মানে এখানে আমরা বুঝতে চেয়েছি যে কোনটা এরা কি উৎপন্ন করে কি না করে সেটা বোঝার জন্য। ঠিক আছে, সেটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া এরা কি কি করে, এক্স্যাক্টলি কি কি উৎপন্ন করে সেটা মানে বলতে হবে আমাদেরকে, বা সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় এরা এগুলো উৎপন্ন করে, সেটা হচ্ছে NH3। তার মানে এরা কি ধরনের যৌগ উৎপন্ন করে না, এরা উৎপন্ন করে MH3 টাইপ, MH3 এই ধরনের যৌগ এরা উৎপন্ন করে। ঠিক আছে, MH3 মানে NH3 উৎপন্ন করবে, তারপর উৎপন্ন করবে PH3, তারপর উৎপন্ন করবে SH3, তারপর উৎপন্ন করবে SbH3, তারপর উৎপন্ন করবে BiH3। তাহলে প্রথমে উৎপন্ন করছে NH3 নাম হচ্ছে অ্যামোনিয়া, তারপরে হচ্ছে PH3 নাম হচ্ছে ফসফিন। ঠিক আছে, PH3 নাম হচ্ছে ফসফিন। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যামোনিয়া, তাই তো? এটা আমরা জানি। এটার নাম হচ্ছে ফসফিন। ঠিক আছে, ASH3 এটার নাম হচ্ছে আর্সিন। ঠিক আছে, এবং SbH3 এটার নাম হচ্ছে স্টিবাইন বা স্টিবিন বলতে পারি। আর BiH3 এটার নাম হচ্ছে বিসমুথাইন। ঠিক আছে, তার মানে অ্যামোনিয়া, তারপরটার নাম ফসফিন, তারপরটার নাম আর্সাইন, তারপরটা স্টিবাইন, তারপরটা বিসমুথাইন। তাহলে এগুলো হচ্ছে এরা বিভিন্ন যে এলিমেন্টগুলো এরা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এরা উৎপন্ন করে। তার মানে এই যে গ্রুপ 15 এলিমেন্ট, তারা কি করে? তারা এক ধরনের হাইড্রাইড উৎপন্ন করে। সেই হাইড্রাইডগুলোর জেনারেল ফর্মুলা হচ্ছে MH3। ঠিক আছে, তাহলে MH3 যদি হয়, তাহলে এদের জেনারেল হাইব্রিডাইজেশন কি হবে না, এদের সংকরায়ন যেটা দেখতে পাওয়া যায়, সংকরায়ন, কারণ আমরা এর আগেও দেখেছিলাম NH3 সংকরায়ন আমরা দেখেছিলাম। এদের যে সংকরায়ন হয় সেটা হচ্ছে কি sp3, তাই তো? এদের সংকরায়ন হয় sp3, এবং সেখানে আমরা দেখেছিলাম যে শেপটা ঠিক এই রকম দেখতে হয়, যেখানে নাইট্রোজেনের 3টে বন্ড হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকে এবং একটি লোন পেয়ার থাকে, তাই না? একটি লোন পেয়ার থাকে। এটা আমরা আলাদা করে যদি তোমরা সংকরায়ন দেখো তখন বুঝতে পারবে যে 3টে যে অরবিটাল এবং একটি অরবিটাল থাকবে, সেখানে লোন পেয়ার থাকে, সেই লোন পেয়ারটা নাইট্রোজেনের উপরে আছে, অর্থাৎ এটা একটা sp3। তাহলে sp3 হলে শেপ কি হয় এবং জিওমেট্রি কি হয়? ঠিক আছে,
sp3 হলে শেপ কি হয় এবং জিওমেট্রি কি হয়, ঠিক আছে। শেপ কি হবে sp3 হলে, কে বলতে পারবে শেপ কি হবে? হ্যাঁ, সব ভুলে গেছো নাকি? ট্রাইগোনাল দ্বিপিরামিডীয়। হ্যাঁ, বাবা বাংলা ইংলিশ মিলিয়ে বলে। তাহলে শেপ হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, বা এটাকে শেপ, এটা হচ্ছে শেপ, কিন্তু এটা আমার কিন্তু জিওমেট্রি নয়। জিওমেট্রি মানে হচ্ছে লোন পেয়ারটা থাকার পরে যে পরিবর্তনটা হবে সেটাকে আমরা বলবো জিওমেট্রি, ঠিক আছে, সেটাকে আমরা বলবো জিওমেট্রি। কিন্তু তার আগে অরিজিনালি 4টে লোন পেয়ার হওয়া, মানে অরিজিনালি স্ট্রাকচারটা যেটা হওয়ার কথা সেটা হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় বলে ফেলেছি, সরি, ঠিক আছে। হ্যাঁ, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় নয়, এটা হয়ে যাবে ত্রিকোণীয় পিরামিডীয় হয়ে যাবে, ঠিক আছে, ত্রিকোণীয় পিরামিডীয় হবে। তাহলে জিওমেট্রি কি হয়ে যাবে? জিওমেট্রি হয়ে যাবে এখানে টেট্রাহেড্রাল, ঠিক আছে, জিওমেট্রি হয়ে যাবে টেট্রাহেড্রাল। তাহলে এইটা আমার অরিজিনাল জিওমেট্রি, এটা আমার অরিজিনাল জিওমেট্রি। শেপটা হয় যেটা হচ্ছে নাইট্রোজেনটা থাকার ফলে, যেটা নাইট্রোজেনটা মানে এখানে লোন পেয়ারটা থাকার ফলে যে পরিবর্তনটা হয় তার কারণে ওখানে একটা আমার শেপ তৈরি হয়। আর অরিজিনালি 4টে মানে শঙ্করায়ন sp3 হওয়ার জন্য তার জিওমেট্রি হওয়ার কথা ছিল টেট্রাহেড্রাল, বাট এখানে যেহেতু লোন পেয়ারটা আছে সেই জন্য লোন পেয়ারটা থাকার জন্য এখানে শেপটা পরিবর্তন হয়ে যায় পিরামিডীয়। এখানে আমরা ত্রিকোণীয় পিরামিডীয় বলতে পারি বা পিরামিডীয় বলতে পারি, ঠিক আছে। তাহলে টোটাল জিনিসটা যেটা হলো, তাহলে এদের যে জেনারেল শেপ সেটা হবে আমাদের প্রত্যেকেরই হবে কি পিরামিডীয় হবে, ঠিক আছে। শেপ হয়ে যাবে আমার পিরামিডীয়, মানে যে আকারে অরিজিনালি আমরা একে দেখতে পাচ্ছি, তাহলে এখানে জিওমেট্রিটা প্রথমে আমার যে শঙ্করায়ন হয় সেটার উপর ডিপেন্ড করে, তারপরে লোন পেয়ার হলে যেটা হয় সেটা শেপ হবে। এটা কিন্তু একটু মাথায় রাখবি, হ্যাঁ। তাহলে এখানে আমাদের বিভিন্ন যে এলিমেন্টগুলো আছে, তাহলে NH3 PH3 প্রত্যেকের কি হচ্ছে, প্রত্যেকের কিন্তু যে শেপ হবে সেটা হয়ে যাবে আমার পিরামিডীয়। এইবারে যদি আমি এদের একটা, এখানে আমাদের যে নেক্সট যে একটা প্রশ্ন চলে আসছে সেটা হচ্ছে যে আমরা স্ট্রাকচারগুলো কয়েকটা দেখি। যেমন NH3, এদের এই যে NH এই যে বন্ড অ্যাঙ্গেলটা, এই বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যায় NH3 ক্ষেত্রে 107 ডিগ্রি, ঠিক আছে, 107 ডিগ্রি। আর PH3 ক্ষেত্রে এই যে PHP মানে এই বন্ড অ্যাঙ্গেলটা, এই বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যায় 93.6 ডিগ্রি। অর্থাৎ যত আমরা নাইট্রোজেন থেকে ফসফরাসের দিকে যাচ্ছি তত কিন্তু বন্ড অ্যাঙ্গেলটা কমতে থাকছে। অর্থাৎ ASH3 এখানে যখন আমরা যাব এখানে বন্ড অ্যাঙ্গেল আরও কমে হয়ে যায় 91.8 ডিগ্রি। তাহলে স্যার এই ঘটনাটা কেন ঘটছে? অর্থাৎ গ্রুপ ওয়াইজ যখন উপর থেকে নিচের দিকে নামছি তাদের যে হাইড্রাইডগুলো দেখছি তাদের মধ্যে আমরা যদি বলি এটা যদি আমরা M ধরি, তাহলে MH এই যে বন্ড অ্যাঙ্গেল, সেই বন্ড অ্যাঙ্গেলটা কেন কমে যাচ্ছে? তাহলে দেখো, বন্ড অ্যাঙ্গেল কমে যাওয়ার পিছনে দুটো জিনিস দিয়ে আমরা এখানে ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে কেন্দ্রীয় যে পরমাণু তার আকার, আরেকটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে। তাহলে কেন্দ্রীয় পরমাণুর আকার আর একটা তড়িৎ ঋণাত্মকতা, তাহলে উপর থেকে নিচের দিকে যখন আমরা নামতে থাকবো তখন কেন্দ্রীয় পরমাণুর আকার ক্রমশ বাড়বে এবং তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ কমবে। যার ফলে এখানে ঘটনাটা কি হয়, এখানে উপর থেকে নিচের দিকে যখন আমরা নামছি তত কি হচ্ছে, তত যে কেন্দ্রীয় পরমাণু সেটার আকার তত বাড়ছে। তাহলে কেন্দ্রীয় পরমাণুর আকার যত বাড়বে, যত কেন্দ্রীয় পরমাণুর আকার বাড়বে তত ওই ফসফরাস থেকে ফসফরাস এবং হাইড্রোজেনের যে বন্ডের যে লেন্থটা সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। মানে জিনিসটা এইভাবে ভাবার চেষ্টা করো যে এখানে যদি নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন এখানে আছে, এর যা বন্ড লেন্থ, এই যা বন্ড লেন্থ যখন আমরা মানে এই যে বন্ধন দৈর্ঘ্যটা, তাহলে ফসফরাসের ক্ষেত্রে এই বন্ধন দৈর্ঘ্যটায় কিছুটা লম্বা হয়ে যায়।
তাহলে যদি এই বন্ধন দৈর্ঘ্যটা কিছুটা লম্বা হয়ে গেল, তাহলে এদের মধ্যেকার যে একটা বিকর্ষণ বল, মানে এই যে এখানে কি বন্ধন, এখানে বন্ডগুলোতে কি আছে, ইলেকট্রন আছে, তাই এই ইলেকট্রনগুলো একে অপরকে নিশ্চয়ই বিকর্ষণ করবে। তাহলে যত আকারে বাড়ছে, আকারে বাড়ার জন্য কেন্দ্রীয় পরমাণু থেকে এই বন্ধন ইলেকট্রন জোড়গুলি ক্রমশ দূরে সরে যেতে থাকে, তার মানে এখানে প্রথম ফ্যাক্টরটা কি হলো, যে যত উপর থেকে নিচের দিকে নামছি তত কেন্দ্রীয় পরমাণু এবং বন্ধন ইলেকট্রন জোড়ের দূরত্ব বাড়লো। তাহলে প্রথম পয়েন্টটা বুঝতে পারা গেল। প্রথম পয়েন্টটা কি হচ্ছে না, আকার বেড়ে যাওয়ার কারণে বন্ধন ইলেকট্রন জোড় এবং কেন্দ্রীয় পরমাণুর ঠিক আছে দূরত্ব বেড়ে যাচ্ছে, তার কারণে বিকর্ষণ কমে যাচ্ছে। এটা প্রথম পয়েন্ট। তাহলে প্রথম পয়েন্টটা আমরা কি দিয়ে বললাম, প্রথম পয়েন্টটা আমরা বললাম কেন্দ্রীয় পরমাণুর আকার দিয়ে। আর দ্বিতীয় পয়েন্টটা আমরা কিভাবে বলছি না, দ্বিতীয় পয়েন্টে যেটা বলছি সেটা হচ্ছে যে দেখ, যত এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎঋণাত্মকতা বেশি, অবশ্যই নাইট্রোজেনের তড়িৎঋণাত্মকতা বেশি। তাহলে এখানে কি হয়, এখানে হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে এই ইলেকট্রন ডেনসিটিটা এইরকমভাবে সরে আসে, কারণ নাইট্রোজেনের তড়িৎঋণাত্মকতা বেশি। ঠিক একই রকমভাবে এদিক থেকেও এরকমভাবে সরে আসে, তার কারণ হচ্ছে এখানে তড়িৎঋণাত্মকতা নাইট্রোজেনের দিকে বেশি। তাহলে দেখ, নাইট্রোজেনের আশেপাশে ইলেকট্রন ঘনত্ব যথেষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেছে, যেখানে কিন্তু ফসফরাস হাইড্রোজেনের এই যে ইলেকট্রন ডেনসিটিটা, যে মানে যে ঘনত্বটা, সেটা কিন্তু অতটা বেশি নয়, যার ফলে কি হচ্ছে, যার ফলে সেখানে কিন্তু এই ধরনের বিকর্ষণ বলটা কাজ করছে না। এখানে কিন্তু কি হচ্ছে না, এই যে নাইট্রোজেনের আশেপাশে ইলেকট্রন ঘনত্ব কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে গেছে, যার ফলে বন্ডগুলো একে অপরের থেকে কিন্তু দূরে সরে যেতে চায়, তার জন্যই কিন্তু এখানে কি হয়ে থাকে, বন্ড অ্যাঙ্গেলটা বৃদ্ধি পায়, কিন্তু এক্ষেত্রে কি হয়, বন্ড অ্যাঙ্গেল কমতে থাকে। এরপর আর্সেনিকের ক্ষেত্রে যখন যাব, তখন এই তড়িৎঋণাত্মকতার প্রভাবটা আরোই কাজ করবে না, কারণ উপর থেকে নিচের দিকে নামলে তড়িৎঋণাত্মকতা কমতে থাকবে, এবং যেহেতু আকার বাড়ছে তার ফলে বন্ড লেন্থটা আরও বেশি বেড়ে যাবে, যার জন্য কি হবে, যার জন্য কিন্তু বন্ড অ্যাঙ্গেলটা আরও বেশি কমে যাবে। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে NH3 ক্ষেত্রে HNH বন্ড অ্যাঙ্গেল 107 ডিগ্রি হয়, কিন্তু PH3 ক্ষেত্রে HPH বন্ড অ্যাঙ্গেল 93.6 ডিগ্রি হয় কেন, ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু প্রচুরবার যেটা এসেছে সেটা তার মানে এখানে যেটা ক্লিয়ার হলো, সেটা এখানে দুটো জিনিস নিয়ে আমরা বলবো, ডিসকাস করবো। একটা হচ্ছে আকার, আর একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এবং এই দুটো কারণ, এই দুটো অবশ্যই যেটা সেন্ট্রাল এলিমেন্ট বা যেটাকে আমরা বলছি এখানে কেন্দ্রীয় পরমাণু, যেটাকে আমরা কেন্দ্রীয় পরমাণু বলছি, ঠিক আছে, যেটাকে আমরা কেন্দ্রীয় পরমাণু বলছি, সেটার উপরেই কিন্তু এখানে ডিপেন্ড করবে পুরো জিনিসটা। তাহলে এখানে দুটো জিনিস ফ্যাক্টর কাজ করলো, একটা হচ্ছে আকার আর একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। যত উপর থেকে নিচের দিকে নামছি তত আকার বাড়তে থাকছে, যার ফলে কি হচ্ছে, বন্ড অ্যাঙ্গেল, বন্ড লেন্থটা কেন্দ্রীয় পরমাণু এবং বন্ধন ইলেকট্রন জোড় তারা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এটা গেল প্রথম। দু নম্বর জিনিস হচ্ছে কি, যত তড়িৎঋণাত্মকতা উপর থেকে নিচের দিকে কমছে, এখানে ছবির আকারে আমরা বোঝাতে পেরেছি যে যত তড়িৎঋণাত্মকতা বাড়বে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে, তার ফলে কি হচ্ছে, তো এখানে যে হাইড্রোজেন নাইট্রোজেনের যে ইলেকট্রন জোড়টা সেটা নাইট্রোজেনের দিকে চলে আসছে, যার ফলে নাইট্রোজেনের আশেপাশের জায়গাতে অনেক বেশি ইলেকট্রন ঘনত্ব হয়ে গেছে, তাই তারা চাইবে এই ঘনত্বটা যাতে সরে যাক, কারণ ইলেকট্রন বিকর্ষণ করে, যার জন্য এখানে কি হয়, এরা একে অপরের থেকে কিন্তু দূরে সরে যেতে চাইবে, যার জন্যই কিন্তু বন্ড অ্যাঙ্গেলটা এখানে কি হবে, বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু এখানে কি হয়ে যাবে, নাইট্রোজেনের ক্ষেত্রে মানে অ্যামোনিয়ার ক্ষেত্রে বেশি হবে, বাট ফসফিনের ক্ষেত্রে কিন্তু কম হবে, এবং যত আমরা আরও নিচের দিকে নামবো তত কিন্তু বন্ড অ্যাঙ্গেল কমতে থাকবে। প্রশ্নটা বুঝতে পারা গেছে? তাহলে এরপরে যেটা কাজ হবে সেটা হচ্ছে একটা স্ক্রিনশট তুলে নাও, একটা স্ক্রিনশট তুলে নাও। স্ক্রিনশট তোলা হয়ে গেছে, আমরা নেক্সট পয়েন্টে চলে যাব। সেটা হচ্ছে ক্ষারকীয় ক্ষমতা। নেক্সট যে পয়েন্ট সেটাতে আমরা চলে যাব, সেটা হচ্ছে ক্ষারকীয় ক্ষমতা বা বেসিসিটি। দু নম্বর পয়েন্টে আমরা চলে যাব, ক্ষারকীয় ক্ষমতা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ক্ষারক, অর্থাৎ এদের মধ্যে কে কেমন বেস সেটা আমরা দেখতে চাইছি, এদের মধ্যে কে কেমন বেস সেটা আমরা দেখতে চাইছি।
তাহলে এরা কি ধরনের বেস, প্রথম কথা এরা কি ধরনের বেস, ঠিক আছে? সেটা হচ্ছে একদম সোজাভাবে যদি বোঝানো যায়, সেটা হচ্ছে এরা একটা লুইস বেস, ঠিক আছে? এরা কি ধরনের বেস না, এরা হচ্ছে আমার লুইস বেস। এবার স্যার কেন লুইস বেস? তার কারণ হচ্ছে এদের বেসিসিটি যেটা, সেটা কিসের উপর ডিপেন্ড করে হয়েছে? এদের ক্ষারকীয় ক্ষমতা বা বেসিসিটি কিসের উপর ডিপেন্ড করে হয়েছে না, সেটা হচ্ছে এদের এদের ওই যে মাথার এই যে কেন্দ্রীয় পরমাণুর ওপরে যে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, সেইটার ডোনেশনটা কে কত ভালোভাবে করতে পারছে সেটার উপর ডিপেন্ড করে এদের বেসিসিটিটা হয়ে গেছে, সেটার উপর ডিপেন্ড করে এদের বেসিসিটিটা হয়েছে। তাহলে এই যে লোন পেয়ারটা যেটা আছে এদের ওপরে যে লোন পেয়ারটা কেন্দ্রীয় পরমাণুর ওপরে আছে, সেটাই এরা ডোনেট করতে পারে। তাহলে আমরা জানি যারা লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করে, তাদেরকে আমরা বলি কি? তাদেরকে আমরা বলি লুইস বেস। আর যারা লোন পেয়ার অফ ইলেকট্রন নিয়ে নেয় তাদেরকে আমরা বলি লুইস অ্যাসিড। তাহলে এরা হচ্ছে লুইস বেস, অর্থাৎ এরা লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করে। তাহলে এখানে কি হলো? তাহলে ক্ষমতাটা কি হবে না, যত আমরা NH3 তারপরে PH3 তারপরে ASH3 এতে যখন পরপর আমরা যাব, তাহলে তার অর্ডারটা কি হবে? তাহলে প্রথমে আমি অর্ডারটা লিখে দিচ্ছি যে অর্ডারটা কি হয়, ঠিক আছে? তাহলে প্রথমে যে অর্ডারটা হয়, সবচেয়ে বেশি হয় অ্যামোনিয়া, তারপরে হয় PH3, তারপরে ASH3, তারপরে SbH3, তারপরে লাস্টে হচ্ছে সবচেয়ে কম বেসিক বা সবচেয়ে কম ক্ষারকীয় হচ্ছে কে BiH3। দেখ, এটা অনেকটা আমাদের কাছে আস্তে আস্তে জিনিসটা আইডিয়া হচ্ছে যে কেন উপর থেকে নিচের দিকে নামলে কেন ক্ষারকীয়তা কমে যাচ্ছে, ঠিক আছে? তার কারণ দুটো তিনটে জিনিস, এখানে অনেকগুলো, কিন্তু আরও আমরা কিছু জেনারেল আইডিয়া নিয়ে নিতে পারি। যেমন হচ্ছে আমরা প্রথমেই দেখেছিলাম নাইট্রোজেন, ফসফরাস এরা হচ্ছে অধাতু, ঠিক আছে? এরা হচ্ছে অধাতু। তাহলে এখানে প্রথম থেকে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই প্রত্যেকটা জিনিসের যদি আমরা পরপর দেখি, তাহলে এখানে আমরা কি দেখব? এখানে তাদের উপর যে লোন পেয়ারটা আছে, আমাকে কি করতে হবে? এখানে লোন পেয়ারটা ডোনেট করতে হবে, ঠিক আছে? তাহলে লোন পেয়ার ডোনেট করতে হবে মানে আমার কাছে যদি লোন পেয়ারের ঘনত্ব বেশি থাকে তবেই আমি লোন পেয়ারটা এখানে ডোনেট করতে পারবো। আর আমার কাছে যদি ঘনত্ব লোন পেয়ারের কমে যায়, তাহলে আমি নিশ্চয়ই লোন পেয়ারটা ডোনেট করতে পারবো না। তাহলে ঘনত্ব কমবে না বাড়বে আমি কি করে বুঝবো? দেখ, এখানে নাইট্রোজেনের যে পি অরবিটাল, তার ওপর ইলেকট্রনগুলো আছে, কিন্তু এখানেও আছে, বাট এখানে এদের কী আছে? এই নাইট্রোজেনের পর থেকেই, অর্থাৎ ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদের কি হচ্ছে না, এদের এরপরে কিন্তু আরও ফাঁকা কক্ষ আছে। তাহলে তখন কি হয়, মানে আমি যদি জিনিসটা এইভাবে ভাবি, নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়ে থাকে না, নাইট্রোজেন থেকে যখন বিসমাথের দিকে যাচ্ছে, তখন কেন্দ্রীয় পরমাণুর আকার বৃদ্ধি পাওয়ার জন্য যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা যে লোন পেয়ারটা আছে, তারা অনেক বেশি আয়তন দখল করতে থাকে। এবং অনেক বেশি আয়তন দখল করতে পাওয়ার জন্য কি হয়, তাদের কেন্দ্রীয় পরমাণুর উপর যে ইলেকট্রন ঘনত্ব, সেটা আস্তে আস্তে কমতে থাকে। তার মানে এখানে নাইট্রোজেনের বেশি আয়তন দখল করার সুযোগ নেই। তার কারণ হচ্ছে নাইট্রোজেনের আর জায়গা নেই, কারণ নাইট্রোজেনের কিন্তু কোনো ডি কক্ষ থাকে না। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে কি হচ্ছে, কারণ দেখো এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এরা হচ্ছে মুক্ত, এরা কারোর সাথে বন্ধনে অংশগ্রহণ করছে না, তার মানে এরা যেদিকে ইচ্ছা ছটফট করতে পারে। যার ফলে এরা কি চায়, এরা চায় নিজেদেরকে আরও বেশি মুক্ত হতে চায়। যার ফলে ফসফরাসের ক্ষেত্রে এরকম বন্ধনের আয়তনটা আরও বেশি বৃদ্ধি পেয়ে গেল। যার ফলে আয়তন বৃদ্ধি পাওয়ার মানে কি, ছড়িয়ে পড়লো চারিদিকে। তাহলে যত ছড়িয়ে পড়লো তত যে কেন্দ্রীয় পরমাণুর উপর তার ডেনসিটি কমে গেল। তার মানে এখানে নাইট্রোজেনের উপর যে ইলেকট্রন ডেনসিটি, নিশ্চয়ই ফসফরাসের উপর সেই ইলেকট্রন ডেনসিটিটা থাকবে না। তাই ফসফরাসের উপর যে ইলেকট্রন ডেনসিটিটা যখন থাকছে না, তাহলে কি হচ্ছে, ফসফরাসের উপর যখনই কমে যাচ্ছে তখন ওর ইলেকট্রন দান করার প্রবণতাটাও অনেক বেশি কমে যাচ্ছে। এবার সেরকমভাবে যদি ASH3-তে যাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আরও বেশি আয়তন দখল করেছে। যার ফলে কি হবে, তখন আরও বেশি তার কিন্তু দান করার প্রবণতা কমতে থাকবে। তাহলে এই কারণেই যত গ্রুপ ওয়াইজ, গ্রুপ 15-এর উপর থেকে নিচের দিকে নামার সময় তার ক্ষারকীয় ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তার কারণটা হচ্ছে, এবং প্রায় দেখতে পাওয়া যায় যে ASH3, SbH3 এবং BiH3 এর প্রায় ক্ষারকীয়তা নেই।
মানে এই লাস্টের যে তিনটে মানে আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথের, এদের ক্ষারকীয়তা প্রায় নেই বললেই চলে। ঠিক আছে, তাহলে বুঝতে পারা গেল। তাহলে কারণটা আরেকবার বলি, সেটা কি না, অ্যামোনিয়া থেকে যখন আমরা বিআই3 দিকে যাচ্ছি তখন কেন্দ্রীয় পরমাণুর আকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে কেন্দ্রীয় পরমাণুর আকার বৃদ্ধি পাওয়ার জন্য কি হচ্ছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তারা কি হচ্ছে, তারা বেশি পরিমাণে আয়তন দখল করতে চাইছে। তাহলে যত পরিমাণে আয়তন দখল করবে কেন্দ্রীয় পরমাণুর উপর ইলেকট্রন ঘনত্ব কিন্তু আস্তে আস্তে ততটাই কমে যাচ্ছে, যার ফলে কিন্তু সমস্যার তখন কি হচ্ছে, আর যে ডোনেশনের যে ক্ষমতা সেটা কিন্তু অতটা থাকছে না। ঠিক আছে, তাহলে নেক্সট যেটা আমরা পয়েন্টে আসবো সেটা হচ্ছে কি, নেক্সট যে পয়েন্টটা সেটা আসবো সেটা হচ্ছে তাপীয় স্থায়িত্ব। সেটা হচ্ছে কি, তাপীয় স্থায়িত্ব বা থার্মাল স্টেবিলিটি। তার মানে তাপ দিলে এরা কতটা পরিমাণে স্থায়ী থাকে সেটা ডিপেন্ড করতে হচ্ছে, মানে সেটার এখানে কি হবে। তো তাপ দিলে কি হবে, তাপ দিলে স্থায়িত্ব বাড়বে না স্থায়িত্ব কমবে বা কীরকম ব্যাপার, তার অর্ডারটা কি হবে না। অবশ্যই এখানে যে তাপীয় স্থায়িত্বটা সেই একই রকমভাবে আমরা যেটা তাপীয় স্থায়িত্বর মানেটা কি, তাপীয় স্থায়িত্ব মানে কত তাড়াতাড়ি এরা ভেঙে যেতে পারে, মানে যত তাড়াতাড়ি এরা ভাঙবে সেটাকে আমরা তাপীয় স্থায়িত্ব বলছি। অর্থাৎ যার ভেঙে যাওয়ার প্রবণতা কম তার তাপীয় স্থায়িত্ব বেশি, আর যার ভেঙে যাওয়ার প্রবণতা বেশি তার তাপীয় স্থায়িত্ব কম। তাহলে এখানে স্যার ভাঙবে মানে কি ভাঙবে, এখানে অবশ্যই যে বন্ডটা, তার মানে এই যে বন্ডটা দেখতে পাচ্ছি এই বন্ডটা ভাঙবে, এই যে বন্ডগুলো ভাঙবে, এই বন্ডগুলো ভাঙবে। তাহলে কোন বন্ডটা ভাঙা ইজি হবে না, অবশ্যই আমরা দেখছি যে এখন কি হয় জিনিসটা, ঘটনাটা কি ঘটে, যে ওপর থেকে নিচের দিকে যখন নামছে তখন কি হয়ে থাকে, এই যে বন্ড লেন্থগুলো, NH যে বন্ড লেন্থ, তারপরে PH বন্ড লেন্থ, এই বন্ড লেন্থগুলো বা এই জিনিসগুলো আরও আস্তে আস্তে কী হতে থাকে, আরও বাড়তে থাকে। তাহলে যত বেশি বাড়তে থাকবে তত কি হবে, তত এই যে বন্ডের যে লেন্থটা সেটা যত বেশি বাড়লো তত সেই বন্ডটা ভাঙা অনেক বেশি সুবিধাজনক হয়ে যাবে আমাদের, তত বন্ডটা ভাঙা আমাদের জন্য সুবিধাজনক হয়ে যাবে। তার কারণ একটু আগেই বলেছি ওপর থেকে নিচের দিকে যখন নামে তত তার বন্ড মানে তত কেন্দ্রীয় পরমাণু থেকে যে বন্ধন ইলেকট্রন জোড় তার যে দূরত্ব সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, যার ফলে এবং দেখতে পাওয়া যায় যে যেখানে অ্যামোনিয়া হচ্ছে আমার, মানে যেখানে অ্যামোনিয়া প্রায় 1300 ডিগ্রি সেলসিয়াসে বিয়োজিত হয় সেখানে BiH3 প্রায় সাধারণ উষ্ণতাতেই বিয়োজিত হয়ে যায়। মানে বুঝতে পারছিস জিনিসটা, মানে যেখানে অ্যামোনিয়া প্রায় 1300 ডিগ্রি সেলসিয়াসে বিয়োজিত হয় সেখানে BiH3 নর্মাল টেম্পারেচারে ডিসোসিয়েট হয়ে যায়। তার মানে ওপর থেকে নিচের দিকে যখন নামছি তখন কি দেখতে পাওয়া যাচ্ছে, তখন দেখতে পাওয়া যাচ্ছে যে তাদের যে ডিস্টেন্সটা, অর্থাৎ যে যে বন্ধনটা, সেই বন্ধনের যে ডিস্টেন্সটা সেটা এতটা বেড়ে যাচ্ছে যার ফলে বন্ডটা ভাঙাটা খুব বেশি ইজি হয়ে যাচ্ছে, অর্থাৎ তাপ দিলেই খুব ইজিলি ভেঙে যাচ্ছে। এবং তার একদম প্রমাণ আমরা পেলাম, কারণ আমরা পুরো একটা ডেটা দিয়ে দিলাম যে যেখানে অ্যামোনিয়াকে ভাঙতে, মানে অ্যামোনিয়ার যে NH বন্ড সেটা ব্রেক করতে যেখানে প্রায় 1300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে সেখানে BiH3 প্রায় নর্মাল টেম্পারেচার ডিসোসিয়েট করে যায়। অর্থাৎ অর্ডারটা কি হবে, ঠিক আগের যে অর্ডারটা ছিল সেটা হচ্ছে NH3, তারপরে হয়ে যাবে PH3, তারপরে ASH3, তারপরে SbH3 এবং লাস্ট হবে BiH3। তাপীয় স্থায়িত্ব মানে যে কত ইজিলি ডিকম্পোজ করতে পারে, অর্থাৎ তাপের যে জায়গাতে কত ইজিলি জায়গাতে যেতে পারে। তাহলে উপর থেকে নিচের দিকে নামার সময় যখন কি হবে, যেহেতু পরমাণুর আকার, কেন্দ্রীয় পরমাণুর আকার বাড়ে তাই ডিস্টেন্সটা বাড়তে থাকে। PH বন্ড বা NH বন্ড অর্থাৎ MH যে বন্ডটা, আমরা যদি বলি MH যে বন্ডটা, সেই MH বন্ডের ডিস্টেন্স আস্তে আস্তে বাড়বে, যার ফলে কি হবে, যার ফলে কিন্তু তার স্থায়িত্ব আস্তে আস্তে কমতে থাকবে ওপর থেকে নিচের দিকে নামার সময়। তাহলে আমাদের এখানে দুটো জিনিস হলো, সেটা হচ্ছে যে
দু ধরনের ক্ষমতা দেখলাম আমরা। প্রথমে আমরা দেখলাম ক্ষারকীয় ক্ষমতা, তারপরে তাপীয় স্থায়িত্ব, বা প্রথমে আমরা দেখেছি বন্ড অ্যাঙ্গেল। অর্থাৎ এরপরে এটার কাজ কর, এটার একটা স্ক্রিনশট তুলে নাও। স্যার তাপীয় স্থায়িত্ব জিনিসটা একবার বললেন। মানে তাপে কে কতটা স্থায়ী থাকতে পারে, তার মানে যার তাপ দিলে স্থায়িত্ব বেশি সে সবচেয়ে বেশি স্থায়ী। তাপ দিলে স্থায়িত্ব বেশি মানে তার কোন বন্ডটা ভেঙে যাবে, মানে তার বন্ড ভাঙবে না। যে তাপ দিচ্ছে তার বন্ড ভাঙছে না, সেজন্য সে স্থায়ী আছে, সেজন্য তার তাপীয় স্থায়িত্ব বেশি। আর যেখানে তাপীয় স্থায়িত্ব কম তার হচ্ছে কি লাস্টের দিকে থাকবে। যেমন এখানে দেখো, দেখতে পাচ্ছ 1300 ডিগ্রি টেম্পারেচার লাগছে এটাকে বন্ডটাকে ব্রেক করতে, যেখানে BiH3 সাধারণ উষ্ণতাতেই বন্ড ব্রেক করে যাচ্ছে। তার মানে কি তাপ দিলে স্থায়ী বেশি অ্যামোনিয়া, আর তাপ দিলে স্থায়ী কম, সেটা হচ্ছে BiH3। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা জায়গায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে নেক্সট আমাদের যে পয়েন্ট 3 নম্বর, এখানে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে বিজারণ ক্ষমতা। বিজারণ ক্ষমতা বা রিডিউসিং প্রপার্টি, অর্থাৎ কার বিজারিত করার ক্ষমতা কত বেশি। তাহলে বিজারণ ক্ষমতা মানে কি? বিজারণ ক্ষমতা মানে হচ্ছে যে যত ইজিলি হাইড্রোজেন গ্রুপটাকে ডোনেট করতে পারবে, মানে H ডোনেট করতে পারবে, বা আরেকটা কি বলতে পারি, যে যত ইজিলি যার বন্ড ব্রেক করে H বেরোতে পারবে তার বিজারণ ক্ষমতা তত বেশি হবে। অর্থাৎ বিজারণ ক্ষমতা মানে হাইড্রোজেন মুক্ত করার প্রবণতা, এটা মাথায় রাখলেই হয়ে যাবে। বিজারণ ক্ষমতা মানে হচ্ছে হাইড্রোজেন মুক্ত করার প্রবণতা, হাইড্রোজেন মুক্ত করার প্রবণতা বিজারণ ক্ষমতা মানে, তাই না? তাহলে কে এখানে বেশি তাড়াতাড়ি হাইড্রোজেন মুক্ত করতে পারবে? তাহলে যে তাড়াতাড়ি হাইড্রোজেন মুক্ত করতে পারবে, যে এখানে তাড়াতাড়ি হাইড্রোজেন মুক্ত করতে পারবে, সে কি হবে, সে খুব ইজিলি কি করতে পারবে, সে খুব ভালোভাবে বিজারিত করতে পারবে। তাহলে এখানে ভালোভাবে কে করতে পারবে? একটু আগেই আমরা দেখলাম তাপীয় স্থায়িত্ব একদম। তাহলে এখানে অ্যামোনিয়াতে আমরা দেখলাম যে এর তাপীয় স্থায়িত্ব যথেষ্ট বেশি, যার ফলে কিন্তু এর NH বন্ড অতি সহজে ভাঙবে না। বাট ইন কেস অফ BiH3 এর তাপীয় স্থায়িত্ব এতটাই কম যেটা সাধারণ উষ্ণতাতেই ভেঙে যায়, যার ফলে এর BiH বন্ডটা ভেঙে যাবে এবং Hটা খুব ইজিলি বেরিয়ে চলে যাবে। তাই জন্য দেখতে পাওয়া যায় যে NH3 হচ্ছে একটি নিকৃষ্ট বিজারক দ্রব্য। NH3 একটি নিকৃষ্ট বিজারক দ্রব্য এটি, ঠিক আছে, যেখানে BiH3 একটি উৎকৃষ্ট বিজারক দ্রব্য। অর্থাৎ ওপরের থেকে নিচের দিকে যখন নামবো তখন বিজারণ ক্ষমতা আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে, অর্থাৎ অর্ডারটা ঠিক উল্টো হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে প্রথমে BiH3, তারপরে হয়ে যাবে SbH3, তারপরে AsH3, নেক্সট PH3 এবং লাস্ট হয়ে যাবে NH3। তাহলে এটা হয়ে গেল আমার অর্ডার। কিন্তু তার মধ্যে দেখতে পাবে BiH3 হচ্ছে খুব ভালো বিজারক দ্রব্য, যেখানে NH3 হচ্ছে একদম নিকৃষ্টতম বিজারক দ্রব্য। তার কারণ হচ্ছে এখানে NH যে বন্ডটা, সেই NH বন্ডটা এখানে কিন্তু ভাঙতে পারে না, সেই জন্যই কিন্তু এটা একটি নিকৃষ্ট বিজারক দ্রব্য। ঠিক আছে, তাহলে এরপরে যেটা পাবো সেটা হচ্ছে নেক্সট যে প্রপার্টি, সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। নেক্সট যে প্রপার্টি সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক, বা এটাকে আমরা বলবো বয়েলিং পয়েন্ট। ঠিক আছে, এটাকে আমরা বলছি BP বা বয়েলিং পয়েন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা। এবারে এই দুটো পয়েন্ট যথেষ্ট ভালোভাবে বোঝার চেষ্টা করো। যেটা হচ্ছে প্রথম কথা, জেনারেলি কি হওয়ার কথা ছিল, দেখো প্রথম কথা, বয়েলিং পয়েন্ট কাদের বাড়ে না, বয়েলিং পয়েন্ট যত মানে তোমার হচ্ছে ওজন যত বাড়বে, বা যত তোমার আমরা বলতে পারি যে যত সাইজ বাড়বে তত তার কিন্তু বয়েলিং পয়েন্ট বাড়ার কথা।
যত সাইজ বাড়বে তত তার বয়েলিং পয়েন্ট বাড়ার কথা, ঠিক আছে? যত বেশি সাইজ হবে তার বয়েলিং পয়েন্ট তত বেশি হবে। অর্থাৎ বয়েলিং পয়েন্ট পুরোপুরি মোলার মাসের উপর ডিপেন্ড করে। বয়েলিং পয়েন্ট পুরোপুরি মোলার মাসের উপর ডিপেন্ড করে। অর্থাৎ মোলার মাস যত বেশি হবে তার বয়েলিং পয়েন্ট তত বেশি হবে। অর্থাৎ একটা গ্রুপের ওপর থেকে নিচের দিকে নামার সময় বয়েলিং পয়েন্ট কিন্তু বাড়ার কথা, অর্থাৎ বয়েলিং পয়েন্ট বাড়বে। তার কারণ হচ্ছে কি, আমরা বুঝতেই পারছি BiH3 মানে ভর বা মাস যদি অনেক বেশি হয়ে থাকে কার তুলনায়, নিশ্চয়ই অ্যামোনিয়ার তুলনায়। বাট এখানে একটা অন্য ধরনের অ্যানোমলি দেখতে পাওয়া যায়, অর্থাৎ এক ধরনের ব্যতিক্রম দেখতে পাওয়া যায়। তাহলে ব্যতিক্রমটা কি, প্রথমে আমরা সেটা একটু দেখে নিই, এবং এই জন্য এই অর্ডারটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে এই ব্যতিক্রমটা কি না, সবচেয়ে বেশি BiH3, এতে আমার কোনো অসুবিধে নেই, কারণ BiH3 মোলার মাস বা BiH3 মাস সবচেয়ে বেশি, সেই তুলনায় সেই জন্য BiH3 বয়েলিং পয়েন্ট সবচেয়ে বেশি, ঠিক আছে? তারপরে নর্মালি হওয়ার কথা SbH3, সেটা তো কোনো অসুবিধা নেই। কিন্তু ঘটনাটা ঘটে তারপরে, এরপরে চলে আসে হঠাৎ করে আমাদের 3 নম্বরে অ্যামোনিয়া, 4 নম্বরে আসে ASH3 এবং 5 নম্বরে আসে PH3। তার মানে এই অ্যানোমলিটা কেন দাঁড়ালো, অর্থাৎ হঠাৎ করে অ্যামোনিয়া কেন মাঝখানে এসে ঢুকে পড়লো, তার কারণ কি কি আছে? তার কারণ হচ্ছে, সবচেয়ে বড় যেটা কারণ সেটা হচ্ছে অ্যামোনিয়া এমন একটা এলিমেন্ট যেটা হাইড্রোজেন বন্ড করতে সক্ষম। নাইট্রোজেন এমন একটা এলিমেন্ট যেটা কিন্তু হাইড্রোজেন বন্ড করতে সক্ষম, এবং যেহেতু NH বন্ধনের ধ্রুবীয়তা অনেক বেশি, তাই এরা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অ্যাসোসিয়েটেড বা সংগুণিত অবস্থায় থাকে। অর্থাৎ এরা শুধুমাত্র NH3 হিসাবে এদের আমরা দেখতে পাবো না, এদেরকে আমরা এইরকমভাবে, এরা কি থাকে না এরকমভাবে এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে এরা সংগুণিত অবস্থায় বা অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকে। অর্থাৎ এরকম দেখতে পাবো যে এই রকম একটা NH3 আমরা দেখতে পাবো না, এরকম প্রচুর এরকম অ্যামোনিয়া যে জিনিস, অ্যামোনিয়ার যে বন্ড জায়গাটা, তারা বিভিন্নভাবে বন্ডের মাধ্যমে যুক্ত আছে আমরা দেখতে পাবো। এই যে ছবিটা এদিকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলছি আমরা অ্যাসোসিয়েটেড অবস্থা। অর্থাৎ NH3 অণুগুলি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের, এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে কি করতে পারে না একটি হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, যার ফলে যে জিনিসটা আমরা বুঝছিলাম যে একটি মাত্র অ্যামোনিয়া অণু, বাট এখানে যেটা দেখতে পাওয়া গেল, আমরা কি বলছি মাসের উপর ডিপেন্ডেন্ট। তাহলে দেখো মাসটা কত বেশি বেড়ে গেছে, কারণ এখানে আর একটি অ্যামোনিয়া নেই, এখানে অনেকগুলো অ্যামোনিয়া যুক্ত হচ্ছে। এই কারণেই কি হয়ে থাকে, এই আন্তঃআণবিক, ঠিক আছে, এই আন্তঃআণবিক মানে আন্তরাণবিক বলবো, ঠিক আছে, আন্তরাণবিক মানে ইন্টারমলিকিউলার নট ইন্ট্রা, ঠিক আছে, ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য NH3 অণুগুলি তারা অ্যাসোসিয়েটেড বা সংগুণিত অবস্থায় থাকে, তার জন্যই এদের স্ফুটনাঙ্ক অস্বাভাবিক রূপে বেশি হয়। তাই জন্যই এদের স্ফুটনাঙ্ক কি বলছি, অস্বাভাবিক রূপে বেশি হয়। ক্লিয়ার, বুঝতে পারা গেল যে নাইট্রোজেনটা হঠাৎ করে স্যার কেন হয়ে গেল। এবারে স্যার এই বিসমাথ এবং অ্যান্টিমনিকে অতটা বেশি আর টপকাতে পারে না, ঠিক আছে, আর্সেনিক এবং ফসফরাসকে টপকে দেয়। তার ফলে কী হতে গেলে এখানে যে পয়েন্টটা বুঝতে পারা গেল, তো এই অর্ডারটা মাথায় রাখতে হবে যে সবচেয়ে বেশি হচ্ছে বিসমাথ বা অ্যামোনিয়ার জায়গাটা খেয়াল রাখতে হবে। অ্যামোনিয়া কিন্তু এখানে হচ্ছে 3 নম্বরে চলে আসবে, যেখানে কিন্তু অ্যামোনিয়ার থাকার কথা ছিল একদম শেষে। তার কারণ হচ্ছে এখানে অ্যামোনিয়া যে অণুগুলি তারা একে অপরের সাথে সংযুক্ত অবস্থায় বা আমরা বলতে পারি অ্যাসোসিয়েটেড বা সংগুণিত বা সংযোজিত অবস্থায় কিন্তু থাকে, তাই কিন্তু এই অর্ডারটা হয়। অর্থাৎ বিসমাথ সবচেয়ে বেশি, বাট অ্যামোনিয়া চলে যায় মাঝখানে। ঠিক একই রকমভাবে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে গলনাঙ্ক। ঠিক আছে, এবং গলনাঙ্কও একই রকম। গলনাঙ্কও যেটা হচ্ছে যে গলনাঙ্ক জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে, যে কোনো এলিমেন্ট সেটা কতটা বেশি
তার আকার আছে কতটা বেশি আছে সেটার উপরেই ডিপেন্ড করে। অর্থাৎ যত বেশি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বাড়বে, ঠিক আছে, তাহলে একদম আমরা জানি ওপর থেকে নিচের দিকে নামার সময় ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, তাহলে যত ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বাড়বে তত কিন্তু গলনাঙ্ক বাড়বে। কিন্তু এখানেও যে কারণটা হয়ে যায় সেখানে হচ্ছে এই যে NH3 অণুটা তারা এই যেহেতু এই হাইড্রোজেন বন্ডিংয়ের মধ্যে থাকে তার জন্য এরা অনেক বেশি কম্প্যাক্ট, মানে অনেক বেশি কম্প্যাক্ট বা আঁটো অবস্থায় থাকে, ঠিক আছে। মানে তোমরা দেখবে তোমাদের গ্রামের দিকে যখন দেখবে, গ্রামের দিকে যে খড়ের যে দেখবে মানে ধান রাখার সময় ধানগুলোকে দেখবে একটা ঠিক একটা সোজা দিকে আর একটা উল্টো দিকে রাখা হয়, বা জুতোর বাক্সতে দেখবে জুতোগুলোকে কিন্তু দুটোকে একে অপরের উল্টো দিকে রাখা হয়, অর্থাৎ এটা হচ্ছে আমার কম্প্যাক্ট স্ট্রাকচার। ঠিক একই রকমভাবে এখানে অ্যামোনিয়ার যে অণুগুলি তারা কি হয় হাইড্রোজেন বন্ধনের কারণে একটা কম্প্যাক্ট বা আঁটো অবস্থায় থাকে, মানে অনেক বেশি টাইট অবস্থায় থাকে, যার ফলে একে কিন্তু গলাতে অনেক বেশি টেম্পারেচার দিতে হয়। মানে এটা নর্মালি দেওয়ার কথা ছিল না, কারণ হচ্ছে যেহেতু অ্যামোনিয়া সেটা কিন্তু কি সেটা যেহেতু তোমার হচ্ছে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল যেহেতু আকার কম তাই খুব ইজিলি গলে যাওয়ার কথা ছিল, কিন্তু ডিউ টু হাইড্রোজেন বন্ডিং কী হয়ে থাকে স্ট্রাকচারটা অনেক বেশি কম্প্যাক্ট হয়ে যায়, স্ট্রাকচারটা অনেক বেশি দৃঢ় হয়ে যায়, অনেক বেশি আঁটো হয়ে যায়, যার জন্য কি হয়ে থাকে এই বন্ডটা কিন্তু অত সহজে ভাঙতে পারে না। সেজন্য এখানেও যেটা দেখতে পাওয়া যায় এখানেও এক ধরনের অ্যানোমালি দেখতে পাওয়া যায়, সেখানে হচ্ছে এখানে প্রথমে হয়ে যায় BiH3, তারপরেই চলে আসে অ্যামোনিয়া, তারপরে হয় SbH3, তারপরে ASH3, তারপরে PH3। আমাকে তাহলে এই দুটো জায়গা খেয়াল রাখতে হবে, এই দুটোতেই দেখো চেঞ্জ হচ্ছে, আর কোনো চেঞ্জ নেই। তাহলে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে অ্যামোনিয়া আসছে মাঝে এবং গলনাঙ্কের ক্ষেত্রে অ্যামোনিয়া আসছে মাতের ঠিক পরে, ঠিক আছে। এই দুটো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, এই দুটো থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এই দুটো থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন এসছে, যে কোনো জায়গাতে নিটে এই জায়গা থেকে প্রশ্ন এসছে, জেইতে এই জায়গা থেকে প্রশ্ন এসছে, তোমাদের বোর্ডেও এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। তাহলে এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট, কারণ এই দুটো জায়গাতে এত বেশি অ্যানোমালি, সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক। তাহলে প্রথম কথা স্ফুটনাঙ্ক মানে আমার যখন ভরের অনুযায়ী বাড়ার কথা ছিল, যার যত বেশি ভর তার স্ফুটনাঙ্ক তত বেশি, কিন্তু দেখতে পাওয়া গেল অ্যামোনিয়ার ক্ষেত্রে যেহেতু একটা হাইড্রোজেন বন্ডিং উপস্থিত, তাই হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য কি হয়েছিল, হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য স্ট্রাকচারটা অনেক বেশি সংগুণিত অবস্থায় বা অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকে, যার ফলে এটা কিন্তু আর ছোট আকারের থাকে না, অনেকটা বড় আকারের হয়ে যায়, যার জন্যই কিন্তু এখানে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এবং গলনাঙ্কর ক্ষেত্রে কি হয়, গলনাঙ্কের ক্ষেত্রে এই ডিউ টু হাইড্রোজেন বন্ডিং এখানেও কি হয়ে থাকে, এই হাইড্রোজেন বন্ডিংয়ের কারণে তাদের কিন্তু কি হয়, তাদের কিন্তু স্ট্রাকচারটা অনেক বেশি আঁটো বা অনেক বেশি কম্প্যাক্ট হয়, তার জন্যও এখানে কিন্তু অ্যামোনিয়া অনেক বেশি গলনাঙ্ক মানে তৈরি দেখা যায়, নর্মালি যেটা হওয়ার কথা ছিল তার তুলনায় অনেকটা বেশি দেখতে পাওয়া যায়। তাই জন্যই কিন্তু নর্মালি বাকি যেটা হচ্ছে যে বাকি অর্ডারটা যেটা ছিল সেটাই যে বিসমাতে সবচেয়ে বেশি হবে, বাকিগুলোর তারপরে কম হবে কারণ হচ্ছে যত উপর থেকে নিচের দিকে যত নামছি তত কি হচ্ছে না, তত হচ্ছে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল তত বাড়তে থাকছে, যত ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বাড়ছে তত কিন্তু আমাদের গোটা জিনিসটা কি হচ্ছে আস্তে আস্তে কিন্তু তার গলনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। এইবারে লাস্ট যে পয়েন্টটা জাস্ট পাশে এখানে আমি লিখে দিচ্ছি, এর একটা আমরা যেখানে লাস্ট ধর্মটা সেটা আমরা দেখব, সেটা হচ্ছে দ্রাব্যতা, ঠিক আছে। দ্রাব্যতাটা মানে খুবই সোজা বোঝাটা, দ্রাব্যতার মধ্যে কোনো ঝামেলাই নেই, সেটা হচ্ছে যে এখানে কে বেশি জলে দ্রাব্য হবে না, আমরা বুঝতেই পাচ্ছি যে অ্যামোনিয়ার হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য এখানে অ্যামোনিয়া জলে সবচেয়ে ভালোভাবে দ্রাব্য হবে, এবং তারপরের এলিমেন্টগুলোর তাদের হাইড্রোজেন বন্ডিং যেহেতু করতে পারে না সেই জন্য তাদের কিন্তু জলে প্রায় অদ্রাব্য, তারা জলে প্রায় অদ্রাব্য, কিন্তু আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখতে পাবো তাহলে সেটি জলে দ্রাব্য। তাই এবং যে কেন দেখতে পাবো তার কারণ হচ্ছে অ্যামোনিয়ার জলে দ্রাব্যতা দেখতে পাবো, তার কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য। সেই জন্যই দেখতে পাওয়া যায় যখন ফসফিনকে জলের মধ্যে পাঠানো হয় তখন সেখানে একটা বাবল তৈরি হয়, বাট অ্যামোনিয়াকে জলের মধ্যে যখন পাঠানো হবে বা জলের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু এরকম কোনো বাবল তৈরি হবে না।
তার কারণ বাবল কেন তৈরি হচ্ছে বা এই যে বুদবুদ কেন তৈরি হচ্ছে, তার কারণ হচ্ছে সেটি জলে অদ্রাব্য, জলে যেহেতু অদ্রাব্য হচ্ছে, দ্রাব্য হচ্ছে না, তাই বুদবুদ তৈরি হচ্ছে। কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়াকে জলে দ্রবীভূত করলে দেখতে পাওয়া যাবে সেখানে কিন্তু কোনো ধরনের বাবলস তৈরি হবে না। তাই জন্য বুঝতে পারা যাবে যে অ্যামোনিয়া হচ্ছে আমার জলে দ্রাব্য, কিন্তু যেখানে pH 3 দেখতে পাওয়া যাবে সেখানে কিন্তু জলে অদ্রাব্য। তাহলে দ্রাব্যতা অদ্রাব্যতা এগুলো বুঝতে পারা গেল যে যেহেতু অ্যামোনিয়ার হাইড্রোজেন বন্ডিং আছে, তাহলে এই পুরো জিনিসটা হাইড্রোজেন বন্ডিংয়ের উপর ডিপেন্ড করছে নাইট্রোজেনের। তাহলে এই যে স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এবং দ্রাব্যতা এটা একটু আলাদা রকম, তার কারণ হচ্ছে এই হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য। তাহলে হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য 3টে ফ্যাক্টর যেটা আছে সেটা একদিকে মনে রাখতে হবে। তাহলে আজকের ক্লাসটাতে আমরা এতটা পর্যন্তই থাকলো আমাদের, যেখানে আমরা যে যে জিনিসগুলো টোটাল দেখলাম সেগুলো আমরা আরেকবার, সেগুলো টোটাল জায়গাটাকে আমরা একবার দেখে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে যেটা